Chapal Bhaduri, Chapal Rani. আমি আবার এসেছি হ্যাবিটেট সেন্টারে। এখানে আমি শীতলার অভিনয় করে গিয়েছি, কিন্তু আজকে আপনাদেরকে আমি খুব সামান্য নাটক করাজের মতন আমার অভিনীত যে চরিত্রগুলি আমি খুব নাম করেছিলাম সেই চরিত্রের কাটি 3টি কোলাজ দিয়ে আমি অভিনয়াংশ আপনাদের শোনাবো। বেশি দেরি করব না, আমি বলছি। ধরুন আমি করেছিলাম মহিষী কৈথি, রাজা দশরথের আদরণীয় রাজকুলপুত্র। কিন্তু কৈকেয়ী, সবাই জানে কৈকেয়ী বিমাতা। সে ক্রূর স্বভাবা রামকে বনবাসে পাঠিয়েছিল, কিন্তু না, রামকে বনবাসে পাঠাননি তিনি। তার ক্রূর স্বভাব নয়, তিনি মহিষী কৈকেয়ী। কিন্তু জগতের মঙ্গলের জন্য তাকে ছলনার আশ্রয় নিতে হয়েছিল, আর সেই ছলনার আশ্রয় নিতে সাহায্য করেছিলেন মহর্ষি বিশ্বামিত্র। সবে তারকা রাক্ষসী নিধন করে রাম ফিরে এসেছেন। রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন। রাজা দশরথ রামের রাজ্যাভিষেকে রাজন করছেন। কৈকেয়ী খুব আনন্দ, কেননা ভরত তার ছেলে হলেও সে জানে রাম তার নিজের ছেলে। তাই আনন্দে মাতোয়ারা হয়েছে অযোধ্যা নগরী। আর কৈকেয়ী আমার কি আনন্দ হচ্ছে, আমার রাম রাজা হবে। কাল তার রাজ্যাভিষেক। ওরে আমার ধরা, শুনেছিস রামের রাজ্যাভিষেক? এই নেই তোকে মুক্ত হাত ছাড়া তুই ওভাবে ফেলে দিবি? বড্ড তেজ তোর। না, দাঁড়া, আমি বাবাকে বলি কালকেই তোকে পাঠিয়ে দেবো। না, কিন্তু কিরকম যেন একটা আমার বুকের মধ্যে কেন একটা কষ্ট হচ্ছে। আহা, কেন? না, আনন্দে আমার কাম রাজা হবে তো, তাই আনন্দে আমার বুকটা নেচে ঝড়ের ভেগে সার প্রাংশ সম বৃক্ষ সম কে আছে মোর সামনে? কে আপনি? মহর্ষি বিশ্বামিত্র, আপনি? কিন্তু আপনি এখন এখানে এসেছেন কেন? মহারাজ তো এখনো এখানে আসেননি। কি বললেন? মহারাজের কাছে বিফল হয়ে আপনি আমার কাছে এসেছেন। তিনি আপনার প্রার্থনা পূরণ করতে পারেননি। কিন্তু মহর্ষি বিশ্বামিত্র, কি এমন প্রার্থনা আপনার যা অযোধ্যার সম্রাট পূরণ করতে অক্ষম? বলুন। আমার যদি শক্তি থাকে আমি নিশ্চয়ই আপনার প্রার্থনা পূর্ণ করব। আপনি বলুন। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি আপনার প্রার্থনা পূর্ণ করব। বলুন, আমি শুনি। কি বললেন? প্রথমবারে ভরত হবে রাজা? মানে কার রামের রাজ্যাভিষেক হবে না? না,
অদ্ভুত কথা আপনি বলছেন মহাকবি বিশ্বমিত্র। কেননা ভারত রাজ্য চালনা সম্পর্কে কতটুকু তার জ্ঞান? হ্যাঁ, যুদ্ধ বিশারদ সে নয়, তরবারি চালনা এখনো পর্যন্ত সে করতে পারি না। ধনুকে তীর যোজনা করতে আমার গ্রামের চুরি আর কেউ নেই। তাই হবে আমার গ্রাম রাজা কাল, হবে না? হ্যাঁ, রাজা কাছে আমার দুটি বর প্রার্থনা আছে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না একটা কথা, যে বর প্রার্থনা আমার আর জগৎ সংসারের ঘুম নেই। কেন কেন ঘুম নেই বলুন বলুন। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার প্রার্থনা আমি পূর্ণ করব। আপনি বলুন কি আপনার প্রার্থনা? প্রথমবারে আপনি কি চাইছেন আপনি বলুন? কি রামের রাজ্যাভিষেক হবে না? হবে ভারতের রাজ্যাভিষেক? না না, তা কি করে হয়? এতদিন ধরে সবাই জেনে এসেছে কাল রামের রাজ্যাভিষেক। সমগ্র অযোধ্যা নগরী আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে, আর আপনি বলছেন রামের রাজ্যাভিষেক হবে না? তা কি করে হয়? কি বললেন? দ্বিতীয়বারে চাইব রামের 14 বছরের জন্য? না 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 না, আমি পারবো না, আমি পারবো না, এ কথা আমি বলতে পারবো না। জগতের লোক আমাকে ধিক্কার দেবে, সবাই বলবে যে কয়কেই মা নয়, কয়কেই বিমাতা, সেই জন্যে সেই হিংসায় তার ছেলেকে রাজা করছি, রামকে রাজা করছি। না না না, আমি বলতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে ক্ষমা করবেন মহর্ষি। আমি আপনার প্রার্থনা পূর্ণ করতে পারবো না, আমি আপনার প্রার্থনা পূর্ণ করতে বললেন। আপনাকে আমি চিনি কিনা? আপনাকে আমি চিনি কিনা? চিনি চিনি, আমি মহর্ষিদের সান্নিধ্যকে চিনি, কিন্তু আপনি চেনেন না মহাসতী মহারানী কৈকেয়ীকে। আপনি করেছেন নিত্যাযোগিনী গুহায় বসে ভগবানের আরাধনা, আর আমি করেছি কর্মব্যস্ত সংসারী বসে আমার স্বামীর চরণ বন্দনা। তাই কৈকেয়ীর একটি অঙ্গুলি হেল করবার সাধ্য আপনার নেই, কিন্তু আমি ইচ্ছা করলে আপনার দেহ এখনই এক মুঠো ধ্বংসস্তূপে পরিণত করতে পারি। আমি আপনার প্রার্থনা পূর্ণ করব, আমি কথা দিয়েছি আপনার প্রার্থনা পূর্ণ করব। আপনি চান জগতে যত কলঙ্ক আমার গায়ে লাগাতা, তবু আপনার প্রার্থনা পূর্ণ জগতে মঙ্গল। আপনি চান আশ্চর্য, এতদিন ধরে সবাই জেনেছিল আমি কৈকেয়ী বিমাতা নয়, কৈকেয়ী মা, কিন্তু কাল থেকে লোকে জানবে আমি রাক্ষসী, আমি পিশাচী, আমি ডাকিনী। তুমি ঘরে থাকো, তুমি আর জেগে উঠো না। হে কাউরে রাত্রে, তুমি আর ঘর হয়ে না। কেন জানো না? রাত্রে প্রভাত হলে আমার নাম বনবাসী চলে যাবে, সমগ্র
তবে কি আমার রাম রাম আমাকে ডাকলো, রাম 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 রাম, তুই হায় হায় আমার কাছে আয়, আমি আমি তোকে আচরের তলায় লুকিয়ে রাখবো না, আমি তোকে আচরের তলায় লুকিয়ে রাখবো, কেউ তোকে দেখতে পাবে না, কেউ তোকে দেখতে পাবে না, আর আমার বর রাখতে মুক্ত হবে না, তুই থাকবি বেঁচে, তুই থাকবি না। আর্য শক্তি বিলুপ্ত হয়ে যাচ্ছিল অনার্য শক্তির অত্যাচারে, তাই অনার্য শক্তিকে দমন করবার জন্য মহর্ষি বিশ্বামিত্র রামকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি গেলেন, সবাই সে কথা জানে। সেরপর নারী নারী চিরকাল চিরকাল সে পুরুষের কাছে বঞ্চিত লাঞ্ছিত, আর পুরুষের কথা শুনে তাকে চলতে হয়, কেননা যে নারী। কিন্তু মায়ের রক্তনাদ কেউ বুঝে না। আচ্ছা, নারী কি এতই অপরাধী যে চোখের পর চোখ ধরে কারের চাকা চলতে চলতে শুধু নারীকেই নিষ্পেষণ করবে? কেন? যেমন 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 সেই মণিপুরে মহাভারতের কথা, সেই দ্রৌপদী কে একদিন দুঃশাসন ধরে নিয়ে গেছিল। হ্যাঁ, ঠিক ঠিক এইভাবে তার বস্ত্র আকর্ষণ করেছিল। হঠাৎ মনে পড়ে গেল তার সেই কথা, মনে পড়ে যেতে সে ভাবে দ্রৌপদী কেমন করে মোর আশা পূর্ণ হবে। এই যে মোর কেশর আছে, কবে আমি কবে বন্ধন করবো এই কেশর রাশি, কবে বন্ধন করবো? যাই, জাহ্নবী স্নান করে আসি, জাহ্নবী স্নান করে আসি। দ্রৌপদী জাহ্নবী স্নান সেরে রাজপথ দিয়ে আস্তে আস্তে হঠাৎ দেখা কৃষ্ণের সঙ্গে। জাহ্নবী অর্চনা শাড়ি সুভদ্রার স্বামী এই পথে চলেছিল গৃহে। লোক মুখে করিল শ্রবণ, তুমি নাকি যাইবে কেশব পাণ্ডবের দূত হয়ে হস্তিনানগরে। কিসের দূত প্রশ্ন? বুঝিয়াছি, সন্ধির প্রস্তাব রয়ে চলেছ তুমি কৌরব শিবির মাঝে, যাহা ধর্মরাজ ভীমার্জুন সবার বাসনা। কিন্তু 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 আমি 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 জানিতে পারি কৃষ্ণ কি ইচ্ছা তোমার? বলো কৃষ্ণ। মেদিনী নিবদ্ধ দৃষ্টি কম্পিত অধর, কি কারণ তুমি মৌন হইল ফিরে কৃষক? তুমি ভালো জানো অগ্নিগর্ভ গিরি সমুদ্রী পক্ষ কৌরব পাণ্ডব বিশ্বব্যাপী প্রলয় রাশি প্রতীক্ষায়, যেই দিন হবে অগ্নোৎকর লক্ষ কোটি চোখের সংসার আখের নিমেষ মাঠে ভস্ম হয়ে বাতাসে মিলাবি। অযুত সন্তানে তুলিয়া কাঁদিবে ভারত লক্ষ্মী, দীর্ণ হাহাকারে সেই শ্মশান চিতায় জলে তুলিবে তারে। আজ তুলেছিল, আজ বুঝি মহোৎসবটা বসিয়া ভারত লক্ষ্মী
কে সকসিয়া কৌরবের সবিস্তরে যাবে আমি সেদিন। দুঃশাসন মোর কেসে ধরে করিল অপমান। মনে করে দেখো সেদিনের কথা, হারে দূষণে রাখো শাখা, সবাই কাহে কন্যা ব্রহ্ম সনাতন ভগবান শ্রীকৃষ্ণ তুমি, আর আমি কহি যজ্ঞাগ্নি থেকে জন্ম যাইছি আমি, নাম মোর যজ্ঞ সেনী। হাজি হতে নয়নের ঘুম খোঁজা রাত, সব কিছু দিলাম বিদায়, বেঁচে রব শুধু প্রতিহিংসা করি। মোর সেই প্রতিহিংসা চরিতার্থ করিব আমি সেই দিন, যেই দিন কুরুক্ষেত্র মহারণ মাঝে মোর স্বামী মর্থন তাণ্ডব, দুঃশাসনে বক্ষ চিরে তপ্ত রক্ত করিবে প্রাণ, অবশিষ্ট তরে দেবে মোর দুই হস্তে। আর আমি 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 মুক্ত বেণী পাঞ্চালী, রক্ত রঞ্জিত হস্তে বাঁধিব মোর মুক্ত বেণী। আমি যজ্ঞ সেনী, আমি পাঞ্চালী, আমি নারী দ্রৌপদী। মনে রেখো শাখা, এটা যজ্ঞ সেনের যাত্রারী নাটক দ্রৌপদীর একটি অংশ। এবার ঠিক এই মুহূর্তে দেশটা তো আমি চেঞ্জ করতে পারবো না। একটি বিখ্যাত নাটক আমি করেছিলাম, মাইকেল মধুসূদনে মাইকেলের মা, হ্যাঁ জাহ্নবী দেবী, খুব সুন্দর চরিত্র। এবং আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে সেই চরিত্রে আমার খুব নাম হয়েছিল। এবং সেই চরিত্রে অভিনয় দেখে মহানায়ক উত্তম কুমার আমাকে চিনতে পারেননি যে আমি একজন মহিলা পুরুষ অভিনেত্রী, মানে পুরুষ মহিলার সাথে অভিনয় করছি। তা আমি জাহ্নবীর পাঠ করছি। সেই জাহ্নবী সে তখন মধুকে তাড়িয়ে দিয়েছেন রাজনারায়ণ দত্ত। কেন তাড়িয়ে দিয়েছেন? তিনি তাড়িয়ে দিয়েছেন মধু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন বলে। তাই তো অনেক দিন ধরে অপেক্ষা করেছেন, অনেক দিন ধরে জাহ্নবী অপেক্ষা করেছেন, কিন্তু মধু আর ফিরে আসে না। আস্তে আস্তে সে খাওয়া ছেড়ে দিয়েছে, সব কিছু ভুলে গেছে। শুধু পাশের বাড়ির কোনো ছেলে যদি মা বলে ডাকে, অমনি ছুটে আসে জাহ্নবী। কে ডাকলো? আমাকে মা বলে কে ডাকলো? মধু এলে বাবা, মধু এলে। ও মা, আবার ভুল করলাম। কোথায় মধু? মধুর তো নেই, সে তো চলে গেছে। সে তো আর কোনোদিন এ বাড়িতে আসবে না, আর কোনোদিন তো এ বাড়িতে আসবে না, আসতে পারে না। মা, কে ডাকলো? হ্যাঁ তো কোথায় তো মধু। নয়ন অন্ধ হয়ে গেছে।
আবার নয়ন গোস্বাই বৃন্দাবন থেকে গান শিখে এসেছে আমাকে শোনাবে বলে। কি গান শোনাবে কি গান শুনবো বলো? ওই যে গান শুনেছি তার হাঁটি হাঁটি পা পাতে, যে গান শুনেছি তার হাতে হাতে মা মা ডাকি, সে গান আমাকে কে শোনাবে বলো? বলো না, তুমি চুপ করে আছো কেন? তুমি বলো না সেই গান আমাকে কে? আমি গান গাইনি, আমিও গেয়েছি, আমিও গান গেয়েছি। মধু যখন এসে হাওয়ার জীবন মধু লয় করে দিল, তখন আকাশে আলোতে মধু আধারে মধু, তারায় মধু, চাঁদে মধু। জানো তুমি, আমি সেই এক ফোঁটা মধুকে কোলে নিয়ে চাঁদের আলোতে বসে বসে গান গিয়ে ঘুম পাড়াতাম। বলো না, তুমি বলো না, তুমি কোনোদিন শোনোনি সেই গান? বাহ, আচ্ছা আমি বলছি, আমি শুনেছি ওই যে গো সেই গান, সেই গান আমি পারছি না কেন, আমি গানটা গাইতে পারছি না কেন? জাহ্নবী দেবী আর ডাকলেন না চাঁদ বাবাকে মাইকে রেখে ঘুম পাড়াবার জন্য। তিনি সেই চাঁদেই বাড়ি চলে গেলেন। আমি কিছুই জানি না, আপনাদের কাছে এইটুকুই যৎসামান্য আমি নিবেদন করেছি। যদি ভালো লাগে আপনাদের, তাও আমি কিছু বলবো না। ভালো না লাগলেও আমি আর কিছু বলবো না, তবে এইটুকু বলবো, আমি আপনি ভালো একা এইটুকু আজ সন্ধ্যায় আপনাদের পেয়ে আমার স্বাভাবিক শিল্পীরা একটু আবেগপ্রবণ, হয়তো আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমাকে আপনারা ক্ষমা করবেন, আমাকে আপনারা ক্ষমা করবেন, আমাকে ক্ষমা করবেন।
to follow up to the great superstar. And this is personally a big moment for me because as me and many of my friends would know, and as a queer person who has spent a considerable amount of time in Calcutta, Chapal Bhaduri is not just a star, but is also somebody many of us look up to, think about, in many ways come to look for queries, for questions, for answers. So sort of personally in awe to be sitting next to Chapal Bhaduri. And thank you, therefore, for mentioning this. I thought the way we would sort of do this discussion is, of course, should we do a round of introductions? Should we do a round of introductions? My name is Dhrubo. I work with the Hindustan Times in New Delhi. I write on national affairs. I'm a long-time fan of Chapal Bhaduri. I'm Madhavi Menon. I'm Professor of English at Ashoka University and a newfound fan of Chapal Bhaduri. I'm Naveen Kishore, publisher Seagull Books. And I thought the way we would do this is maybe we could start off with a question, and we would do translations simultaneously. We would sort of move from English to Bengali and vice versa. Yeah. I just wanted to start with a basic question, which is if Chapal Bhaduri had a choice in his Aadhaar card or passport or ration card or whatever, to pick what gender he would like, what would it be? Mike. মেল হ্যাঁ আমি মেল আমি পুরুষ আমি নারী চরিত্রে অভিনয় করি নারী চরিত্রে ভূমিকা অভিনেত্রী বা অভিনেতা আমি পুরুষ নারী হয়তো পারতাম হতে কিন্তু হব না কেন আমার তো হয়ে যাচ্ছে তো ওই একই রূপান্তর অনেক দিক দিয়েই হতে পারে আমি এইটিকেই বেছে নিয়েছি আমি কেন যারা তারা Chapal Bhaduri says, I am a man. I might impersonate a woman. I might act as a woman on stage, but I'm an actor. In life, I'm a man. Maybe I could have become a woman, but I choose not to. There are many, many ways to transform. And this is the way that I have chosen. Chapal Bhaduri, while when Naveen sent me the film, the first kind of thing that I thought about was how intrepid your method is. And then we hear of all these actors being method actors. I thought the kind of method acting, I mean that you sort of talk about in the film as well. আপনি যে একটা মেথড এর সম্বন্ধে কথা বলেন যে আপনি কিরকম ইন্ট্রিকেট ভাবে আপনি লোকেদের লক্ষ্য করে তাদের অভিনয় আপনি যেটা সেগুলো তুলে ধরেছেন সেই মেথড অ্যাক্টিং সম্বন্ধে আমাদের যদি একটু বলেন। দেখুন বা আপনারাও শুনুন মেথড অ্যাক্টিং এই যে সমস্ত কথাবার্তা এগুলো আমি কখনো কোনোদিন শুনিনি কেননা আমরা বহু পুরনো দিনের লোক তো সাধারণভাবে অভিনয়টা আমরা করি শিখেছি তবে হ্যাঁ এটা ঠিক কথা আজকে বুঝছি যে কোনো জিনিসের একটা মেথড থাকা প্রয়োজন মেথড না হলে জিনিসটা ঠিক হয় না তা কিন্তু আমি কি দিক দিয়ে আমি এই প্রশ্নের উত্তরটা দেবো আমার তো ঠিক জানা নেই অতটা বোধহয় আমার জ্ঞান নেই হয়তো আমি এখানটায় ফেল করলাম প্রশ্নটায় উত্তর দিতে গিয়ে তুমি যদি আর একবার একটু আমাকে বুঝিয়ে বলো তাহলে আমি বলতে পারি কেননা আমার বিগত 4 মাস আমার মনের উপর দিয়ে যা গেছে What Chapal Bhaduri says is
I'm an actor of the older times. I don't understand these words, but today when I look back at my acting, I understand. Maybe yes, it is method acting, and then he says, maybe I have failed in answering your question. A lot is I have been through a lot in the past 4 months, and says if you can sort of elucidate and elaborate on the question, then he wants to answer. Chapalda, আমি বলছি যে এই যে তুমি দু তিনটে উদাহরণ দিয়েছো এই তথ্যচিত্রে, যে কিরকম তুমি লোকেদের লক্ষ্য করে তুমি সেই অভিনয় তুলে ধরেছো, একজন পাগল মহিলা যাকে, ওই রকম আরো কিছু যদি তুমি উদাহরণ দাও। আই এম আস্কিং Chapalda, in the film he talks about how he observes a person on the road and sort of picks up the craft of how he would depict them on screen, and if there are other examples that he wants to share. হ্যাঁ, যে উদাহরণগুলো আমি দিয়েছি সেগুলো আমি চরিত্রে আরোপ করেছি, এবং আমার মনে হয় বোধহয় চরিত্রে আরোপ যারা করেন কোনো রূপ বা কোনো তার কি বলবো এক একটা মানুষের যে কিছু মানে কিনা সিমটম ঠিক নয়, কীরকম একটা থাকে, সেই জিনিসগুলো অভিনয়ের মধ্যে আসে। এখন আমি তো খুব একটা বেশি শিখিনি, যাত্রা দলে কাজ করেছি, আর শিক্ষাগত যোগ্যতা অত নেই বলতে গেলে আমার। কাজে কাজে আমি খুব মানে মোটা দাগের যে সমস্ত জিনিস সেইগুলোকে নিয়ে আমি চেষ্টা করেছি দেখতে। রাস্তাঘাটে দেখেছি জিনিস, একটা চরিত্র নিয়ে আমি খুব চিন্তা করছি। যেমন সুলতানা রিজিয়া করবার সময় যখন বললো যে আমাকে সুলতানা রিজিয়া করতে হবে, আমি সুলতানা রিজিয়া উপন্যাস নিয়ে পড়তে রাখলাম, পড়তে 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 ভাবতে রাখলাম, ভেবে এবং সুলতানা রিজিয়ার কীভাবে পোশাক হবে, কীভাবে চুল মানে উইক্স হবে, কীভাবে তার কাপড় জামা সব কিছু হবে, এইগুলো নিয়ে আমি নিজের সঙ্গে রিসার্চ করলাম, কারোর সঙ্গে নয়, অথচ লেখাপড়া করেও নয়, চিন্তাধারার মাধ্যমে। এবং সেই চিন্তাধারার মাধ্যমে যেটা করেছিলাম সুলতানা রিজিয়ায়, কেন সুলতানা রিজিয়া ছিলেন পুরুষ বিদ্বেষী, কিন্তু যখন ইয়াকুতকে সে দেখলো তখন কুচকুচে কালো এক নিগ্রো এবং ফর্সা সুন্দরী এক নারী, সাদা কারোর প্রতি একটা বিরাট আকর্ষণ থাকে। সেই আকর্ষণের ওপর দিয়ে তাকে আকর্ষিত করবার জন্যে আমি একটা পোশাক তৈরি করিয়েছিলাম। অবশ্যই এটাও ঋণ নেওয়া আমাদের বম্বের ফিল্মের হেলেন একটা বই লিখেছিলেন, উনি তো অপূর্ব নাচতেন, একটা পোশাক করেছিলেন, মানে উনি যেভাবে করেছেন আমি তো সেভাবে করতে পারবো না, কেন উনি নারী, কাজে কাজে স্বাভাবিক, তার সবটাই স্বাভাবিক। এখন আমি তো অস্বাভাবিক, অ্যাবনর্মাল, একজন পুরুষ, নারী সাজতে হবে। কাজে কাজে আমি সেটা খাটালাম কি করে, আমি সেটা খাটালাম বডি কালার একরকম, তখনকার দিনে আমি করাতাম এগুলো, অর্ডার দিয়ে করাতাম সাজবো বলে, নিখুঁত বডি কালার মোজা, একদম ফুল মোজা, সেই মোজা এবং নেটের ঘাগরা, খুব বাহুডোলা নেটের পেশোয়াজ যাকে বলে, মুসলমানি পেশোয়াজ, রাজপুতনা পেশোয়াজ, এবং পেটের কাছ থেকে নিম্ন অংশ পর্যন্ত কেকোনা ব্রোকেটের কাজ, এবং সারা গায়ে মেকআপ করা। আমার অঙ্গ প্রত্যঙ্গটা প্রায় মেয়েদের মতোই ছিল, এখনো কিছুটা আছে, যেমন বুড়ো হয়ে গেলে যেরকম মানুষের হয় মেয়েদের, সেই রকম। তা সেই পুরো গাটাকে মেকআপ করা হতো, এবং কাঁচুলি ঠিক নয়, একটা অন্যরকম জিনিস আছে, সেইভাবে আমি সেটাকে ইউজ করতাম, এবং খুব ভালো হতো জিনিসটা। কাজে কাজে ওই দেখে এগুলো করেছি। এবং ওই যে পাগড়ির ব্যাপারটা যেটা আমি বলেছি তথ্যচিত্রে, সত্যি ওরকম একটি পাগড়ি ছিল, এবং আমি দেখতাম রোজই, এবং তখন ওই বইটা হচ্ছে, তখন আমি ওই ছিটটা কিছুতেই হয় না, আমি একটা কিছু তো করতে হবে। আমাদের অভিনেতা যাত্রায় বলুন, থিয়েটারে বলুন, এবং যেখানেই বলুন, যে কোনো একটা চরিত্রে শেষ দরকার হয়,
শেষটা একটু স্মরণীয় থাকার দরকার। তার যে এইটুকুনি দেখি কি হয়। আমি সূর্যবাবুকেও বললাম, কেন তার কাছেই তিনি ডিরেক্টর। উনি বললেন হ্যাঁ হতে পারে, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি বটে, ওনার ইস্ট বেঙ্গলে ঢুকছিলেন, আমি দেখছি সেই পাবলিকটা দেখছি, হ্যাঁ হ্যাঁ খুব ভালো হইব গিয়া, খুব ভালো হইব, তুই ওটা করতে পারিস, এরকম ভাবে করলেন। তো সেইটা করে সত্যি আমার নাম হয়েছিল। আরো অন্যান্য যেসব চরিত্র যা আমি করেছি, কাছে কাছে যেমন আমার মায়ের অভিনয় আমি দেখেছি, বিরাট অভিনেত্রী ছিলেন শিশির ভাদুরীর, নাট্যাচার্য শিশির ভাদুরীর শিষ্যা শ্রীমতী প্রভাদেবী। তাই তার কিছু অভিনয় আমার মনে আছে। সেই সব অভিনয়ের ধারা আমি চেষ্টা করেছি, কতটা হয়েছে আমি জানি না, খুবই কঠিন ছিল। কেন আমার মায়ের কণ্ঠস্বর ছিল অপূর্ব, মডুলেশন আমারও ছিল, কিন্তু আজ আর তা নেই। আর সেই মডুলেশন নিয়ে করতে করতে আমাকে অনেকে বলে, আজকাল অনেক ছেলে আছে মেয়েলি ধরনের, ওই মেয়েলি ধরনের, হ্যাঁ, কিন্তু আমারও মেয়েলি ধরন ছিল, কিন্তু মেয়েলি ধরনটা আমি তফাতে রেখে মেয়ে ছেলের চরিত্রে অভিনয় করেছি, কাজেই সেইখানে আমি জয়ী হয়েছি। হ্যাঁ, মেয়েলি কোনাটাকে ত্যাগ করতেই হবে অভিনয় করতে গেলে। হ্যাঁ, সেই সময় আমি সেটাই করতাম, মেয়েলিপনাটা ত্যাগ করে অভিনয়টা শিখেছি। এবং সেই মেয়েলিপনাটা কিন্তু আলাদা জিনিস। মেয়ে মানেই যে হাতে এইরকম হবে, এটা কোনো, আর মেয়ে হলেই যে তার বাঁ পা আগে পড়বে, বাঁ হাত আগে পড়বে, এর কোনো মানেই হতে পারে না। বরাবরই আমি এটা অনেকেই বলি, মেয়ে মানে মেয়ে। হ্যাঁ, এইরকম ধরনের একটা এই সমস্ত দেখে দেখেই আমি করেছি। কিছুটা অনুবাদ করে So Chapulda talks about when he started researching for his part in Razia Sultana. He started reading a novel, and he says that in those days he did not have any kind of backup or help with his research, and he had to do all of that research himself. And while reading the novel, he comes across this scene where throughout the beginning part of the play, Razia Sultana is described as this powerful woman who is not attracted to men at all, who in fact the word he uses is Purush Videshi, who dislikes men or hates the male form. But she comes across Yaqub and she's enamored by him. And Chapulda recognizes this sequence as this kind, sort of crucial sequence in the play. But he's puzzled about how to depict it. And to him, the solution comes in the form of the clothes, the wig, the hair of the part that he's going to play as Razia Sultana. So he says that he's seen, at that point he saw a performance by Helen, the Bollywood actor. And so he describes in great detail a dress that she was wearing. And at this point he says that I could not wear it the way Helen did, because I was abnormal, I was not a woman, she was a woman. And so he describes how he used flesh-colored stockings, how he used a ghagra, how he used brocade work to create this kind of elaborate form that he then went on and used in his performance. He talks about how he picked up when he first was sort of struggling to depict the role of a person, and he did not know how to do it, and this person had kind of mental kind of disabilities and had difficulties, and then he looks at, and this is something that he talks about in the film as well, outside his theatre, on the streets, this woman, and he sort of picks up for his craft bits of his elements of her kind of life.
he talks about how he picks up bits from his mother. He talks about Srimati Prabha Devi, who is a kind of legendary theatre actor and performer in Bengal. And he says that I've tried to pick up bits from her, but I don't know how far I've been successful because she had an ethereal voice, and I don't know how far I was successful in doing it. And then finally, he sort of talks about, and I'm sorry to have condensed it, and talks about femininity. And he says that when I was younger, I had many elements in me that were feminine, that were girl, that were woman-like many young people now. And maybe even now when I'm older, like an older person's body, there are many bits of my body that are woman-like, that are feminine. But I have always kept this femininity at an arm's length when I'm doing my work, when I'm performing, when I'm honing my craft, because femininity is not going to help me act. Being a woman does not mean that your arm will, your left leg will go in front of your right leg, or that your arm would gracefully arc in some sort of form. And that these are things that I had to hone, and where I kept my femininity at length from my craft. Yeah. Isn't that fascinating that you have to keep femininity at bay in order to act a woman's role, which I think is fascinating and fantastic. I just had a question. I mean, I'm happy if he wants to comment on that too. But I just had a question about Jatra itself. And I mean, throughout the film, I think one of the things, the emotions that comes through over and over again, is a sense of loss, both in his personal life, but very much, I think, much more in terms of Jatra and his art and his relation to art. And so my question is, why is it that these spaces for women impersonators have shrunk so much in Jatra that he says he cannot find work, and has not for the last 20 years, in Jatra traditions, especially given that there are many other traditions in India, folk traditions, Kathakali or Yakshagana, just to name any two, where men are still very much performing the roles of women and very much sort of revered for doing so, right? So what is it? I mean, this is not an anti-Bengal question necessarily, or it could be only in part, but I'm just wondering why in Jatra has that space disappeared, especially when they have such talented performers? Madhavi জিজ্ঞেস করছেন যে যাত্রায় মহিলা চরিত্রে পুরুষরা যারা অভিনয় করতেন সেই জায়গাটা চলে গেছে কেন। উনি বলছেন যে ভারতে অন্যান্য জায়গায় ধরুন কথাকলি হোক বা যক্ষগানা হোক, কর্ণাটকায় কথা, সেখানে পুরুষরা মহিলা চরিত্রে শুধু অভিনয় করছেনই না, অভিনয় করে তারা সম্মান পাচ্ছেন। তো যাত্রায় উনি জিজ্ঞেস করছেন কেন, কি হয়েছে, কি হলো এই পুরো এই যে একটা শিল্প, এবং কেন হলো। দেখুন, এর উত্তরটা আমি কি করে দেব, কেননা আমাদের দৃশ্যধারা বাংলা হয়তো পাল্টে গেছে। কেননা সেদিনকে আমি একটা কোথায় মণিপুরি যাত্রা দেখলাম, মানে আমি এতদিন ধরে মহিলা সেজে এসেছি, আমি বুঝতে পারলাম না তাদেরকে সত্যি একদম শেষে যখন আমি জানতে পারলাম যে এরা সবাই পুরুষ, নারী সেজেছে, আমি স্তম্ভিত হয়ে গেলাম যে এত সুন্দর, তো আমি তো কিছু না, আমি এদের কাছে কিচ্ছু না, কেন তারা সবটাই ইয়াং। এবং আমার ইয়াংকারের কথাটা তখন আমি মেলাতে চেষ্টা করলাম তাদের সঙ্গে যে আমি তো কিছুই ছিলাম না। তাহলে আমাদের এখানে কেন এই জিনিসটা হলো? আমাদের এখানে যাত্রার ইন্ডাস্ট্রির কথা বলছি, বহু আগে থেকে, বহুদিন থেকে পুরুষরাই নারী চরিত্র করতেন। এবং আমাদের ভরত নাট্যশাস্ত্রেও আছেন, স্বয়ং শ্রী চৈতন্যদেব রক্ষিণীর পাঠ করেছিলেন, এবং সেই যে এক জায়গা থেকে আর এক জায়গায় উনি কীর্তনী করতে করতে আর এক জায়গায় গিয়ে কীর্তন শেষ করতেন। এই যে রানিং ইয়েটা, এই যে পথটা, এইটাই হচ্ছে গিয়ে জার্নি, যাত্রা, একেই বলতো যাত্রা। আমরা তাই করতাম, আজ ত্রিপুরা, কাল আসাম, এরকম ভাবে ঘুরে ঘুরে যাত্রা। কিন্তু নারী চরিত্রে নারীরাই অভিনয় করবে, আমি তো এটা মেনে নিয়েছি এই কারণেই, কেননা আমি যদি সিনেমায়
হেলেনের নাচ না দেখে আমি যদি অন্য কোনো পুরুষ হেলেনের মতন সেটি নাচেন বা হেমা মালিনীর মতন সেটি নাচেন, যাদের আমি ফ্যান, তাদের যদি অন্য কেউ ব্যাটা ছেলে সেটি মেয়ে ছেলে সেটি নাচে, আমি আমার কথা বলছি, আমি নিজেরই ভালো লাগবে না। এইবারে হয়তো সেই রকমই কোনো কারণবশত যাত্রা ইন্ডাস্ট্রিতে হয়েছিল যে পুরুষ আর নারী চরিত্র অভিনয় চলছে না, কেন আমাদের অপমানিত হতে হতো যাদের সঙ্গে আমরা অভিনয় করতাম। যেসব পুরুষরা আমার বিপক্ষে যারা নায়ক ছিলেন, আমার পক্ষে যারা নায়ক ছিলেন, তারা এমনভাবে কথা বলে অপমান করতেন আমাদেরকে, আমাদের খুব কষ্ট লাগতো যারা আমরা নারী চরিত্রে অভিনয় করতাম। স্বভাবতই দেখুন আমি কিন্তু খুব খোলা, এতটাই যখন তথ্যচিত্র দেখলেন সবই খোলাখুলি, তাহলে আপনাদের সামনেও আমি সেই খোলাখুলি আলোচনাটা করছি। কাজে কাজে যখন আমাদের মেয়ে ছেলে সাজতে হতো, ব্রা পরতে হতো, ব্রাটা অন্য জিনিস, বডিসটা অন্য জিনিস। আচ্ছা, বডিস পরে আমরা অভিনয় করতাম, তো ব্রা অত্যন্ত দামি। আচ্ছা, বডিস এইবারে স্পঞ্জের আর কি, মানে কি বলবো, বক্ষ অনেক জায়গায় পাওয়া যায় না, কাজে কাজে নানান রকম জিনিস দিয়ে এরকম করেন। আর তার ফলে হয় কি, এমন একটা চরিত্র, যেমন আমি বীরমঙ্গলে চিন্তামণি করতাম, সেই বীরমঙ্গল দৌড়ে এসে চিন্তামণিকে জড়িয়ে ধরছেন। চিন্তামণি বলছে যে তুমি কি সারা জীবনে এইরকমই জড়িয়েই ধরবে, আর কোনোভাবে কি তোমার সঙ্গে আমার মিলন হতে পারে না? না, আমি শুধু তোমার ওই চোখ দুটোই দেখি আর চোখের মধ্যে হারিয়ে যাই চিন্তামণি। তখন হচ্ছে এত ভালোবাসা তুমি আমাকে, তাহলে এত ভালোবাসা তুমি শ্রীহরির পায়ে দিলে, তার পায়ে তুমি স্থান পেতে, তখন ওদের ছাড়াছাড়ি হয়ে যায়। তো এই যে এসে দৌড়ে চেপে ধরা, হঠাৎ গ্রিন রুমে এসে তিনি বলতেন, ও কি পড়েছো তোমরা বুকে, কাঠ না ইট, সব বুঝে দিয়েছো খবরটা। এইরকম নোংরা ভাষা, মানে দডিস তো প্রায় একটা থাকে তো, তার যে ফাঁকা জায়গাটা ভরাট করতে হয়, তো সেটা স্পঞ্জিয়ে দিই। তো এইরকম ভাবে অপমান। আর দর্শক প্রজন্ম সব কিছু মিলিয়ে, কেন আমাকেও স্টেজ থেকে নেমে যেতে হয়েছিল অভিনয়, ওটা চপল রানী হোক আর যে রানী হোক, চলবে না, আপনি নেমে যান, আপনাকে আমাদের ভাঁড় ছুঁড়ে মেরেছে আমাকে, তারপরেও সেই তখন থেকেই আমার এই শুরু। আবার আজকে 90 দশকের শেষের দিক থেকে আজ পর্যন্ত আমি দেখছি আমি যেন সোনার একটা ঠাকুর। হ্যাঁ, আমি কি, আজ তো আমার রূপ নেই, যৌবন নেই, চুল সাদা হয়ে গেছে, মাথার চুল নেই, কিছুই তো নেই। তাহলে এত কেন সবাই আজকের প্রজন্ম কেন আকৃষ্ট হলো? তারা চাইছে, তারা মেয়েদের অভিনয় তাদের ভালো লাগছে না। আমি নিজে দেখেছি যাত্রায় মেয়েদের অভিনয়, বিকট চেহারা, খেয়ে খেয়ে এত বেশি খায়, সেই চেহারায় যদি নাচে, শীতটা অত্যন্ত মোটা এবং সমস্ত কিছু একটা বিচ্ছিরি দেখতে লাগে, ভালো লাগে না। কিন্তু তাহলে আমরা কি দোষ করেছিলাম? আমরা তো শরীর রাখার চেষ্টা করতাম, আমরা আসন করতাম, ব্যায়াম করতাম, যাতে শরীরটা ঠিক থাকে, দম ঠিক থাকে, এইসব করতাম। হ্যাঁ, তাহলে কেন এরা এরকম করবো? এখন প্রজন্ম পাল্টে গেছে, আমাদের যাত্রা ইন্ডাস্ট্রিতে প্রজন্ম পাল্টে গেছে, কাজে কাজে ওই গোপ কামানো রানী আর চলে না। সেই জন্যেই এই জিনিসটা হয়তো হয়েছে, তবে হয়েছে হয় না। আমি দেখেছি অনেক যাত্রা, আমি নিজে পাটনা ইউনিভার্সিটিতে অভিনয় করেছি, সেখানকার স্টুডেন্টসরা বলেছিল, মেয়েদেরকে সামনেই বলেছিল, আপনারা তো মেয়ে ছেলে, কিন্তু আপনারা এনার উপরে কেন যেতে পারছেন না, মেকআপে আর অভিনয়, নিজের কথা বলা আত্মহত্যার সমান, তা আমি করলাম। আর তখনই আমি বুঝেছি মেয়েরা শুধু মেয়েই, কিন্তু আমার মাও তো মেয়ে ছিলেন, সুচিত্রা সেনও তো মেয়ে ছিলেন, হেমা মালিনীও তো মেয়ে, কিন্তু এদের জায়গাগুলো কি পরিপূর্ণ নয়? পরিপূর্ণ। হ্যাঁ, আর্টিস্ট হিসেবে, শিল্পী হিসেবে। আর আমাদের যেটা এই গোপ কামানো রানী, যাকে বলে বেনে পুতুল,
আমাদের অনেক আখ্যান, বেনে পুতুল, গোপ কামানো রানী, নানান রকম আখ্যায় আমরা ভূষিত। বাকি এসে গেল তাতে রাজার মাকে আড়ালে সবাই নাইনি বলে, রাজার মায়ের কিছু এসে যায় না, সেই না সেই রকম ধরনের আর কি। হয়তো প্রজন্ম চাইছে না, সেই জন্যে পাল্টে গেছে। কিন্তু এখানে কি আর ওই যে মণিপুরে আমি যে দেখলাম যাত্রা, মণিপুরের যাত্রা, ইএসজি কি একটা ইয়ে আছে, হ্যাঁ ওইখানে। আচ্ছা, তারপরে আপনি যেটা বললেন, হ্যাঁ আপনি যেটা বললেন, I want to hear that answer. কেন হয়? Um, unfortunately, some of the slightly funny, offensive funny bits of that answer I'm going to not be able to translate, but I will try. So Chapulda says, Skip the other bits and just translate that. So Chapulda says, to sort of broadly answer, he says that this is both a question of a generational shift and a change in the taste of the audience. He talks about how when he, in his heydays, when he was impersonating various kind of playing various women characters, he says this was not. I mean, he was getting adoration, yes, but this was also an exercise in humiliation. That there were many kind of incidents where he faced insult, barbs. So he narrates two incidents. So he says in one, and this was when he was performing a kind of a female character in a play called Billo Mongol, where he performs a sort of beautiful woman. And so the woman's lover, so in this kind of sequence, the lover comes and runs up to her and embraces her. And this is a kind of routine with both of them. And so the heroine says, oh, will our love just be limited to this embrace? Will we never go any further? Will we not do anything else? To which the hero says, or the protagonist says, you know, every time I look into your eyes, I find myself, I sort of lose myself in your eyes and I can't go any further. And to which the heroine says, oh, you love me that much. Chapulda says this was at a time when bras were very expensive. And the sponge that one would often use to fill up one's bodice would not be available. So one would use various other kinds of materials before one went on stage. And he narrates this incident where the hero, and he was playing the heroine, and the hero comes and does the whole routine of embrace, and when they go backstage, he mocks, the hero mocks Chapul Rani and says, oh, what do you even put in your bodice? Is it, are they bricks, are they stone? And he narrates how a kind of insulting, this whole episode was, he talks about how people have thrown sort of earthen tumblers, coolers, bars at him. He talks about how if he were to watch Helen on television and one of her kind of famous numbers, would he be happy? Would he be satisfied if it weren't Helen, if it weren't a woman, but a man playing Helen? Then he talks about, but he sort of comes back to the present day, talks about this Manipuri play that he saw at EZCC in Salt Lake in Calcutta, and he talks about how where he sees these people perform on stage, and he says these are such magnificent, immaculately dressed and put up and performed characters that he's unable to sort of make out whether they are men or women, and in that they are men playing women. And he says, you know, even in my heydays, I could not do what they are doing now. But he says, and he talks about how sort of slowly women came on stage in Jatra and sort of took over the place where men would play female characters. But he says, and this is the bit that is slightly difficult to translate, he says that there is, that he doesn't think that there has been a way in which that place has been filled. That he does not think that
many of the women who are playing, but he says that I have seen this modern Jatra where women are playing female characters, but he says I don't think that they've been able to fulfill that kind of role, that they that many of them, that he says when we were playing female characters we would often do yoga, we would try and keep ourselves in shape, but many of these women don't. They look and many of the Bengalis in the audience, they look hideous on stage. Is the kind of only way I can put it. And he says that we were called many names. We were called queens without mustaches, and queens in all senses of the word. But that didn't matter to us. And that this he thinks is both a generational kind of thing, and that after he stopped working in '74, from the 90s he says, it feels like I'm back as a golden queen, and that all these new people want to look at me and they find something in me that they're not finding there, that they're not finding in quote unquote real women playing women. Yeah. So it isn't a generational shift then, or if it is, then it's a generational shift that seems to be shifting again. That if people are appreciating his performance of femininity, then are we back there? But I just want to sort of reiterate my earlier question that this taste does not in fact seem to have changed in other parts of the country. So is there something in the ecosystem in Bengal? Does he think so? Or does he think it's generational throughout and these are just exceptions to the rule? Because what I'm fascinated by, and I love this in the film too actually, because he begins, or towards the beginning of the film, he sort of says, oh my God, it's so unnatural for a man to be with a man. And then transitions, as it were, to saying towards the end of the film that, we were like a man and a woman and we're in a real relationship. And, some people can see that as a contradiction that should have been smoothed out by editing. But I think what's so powerful about it, it's precisely that we are all those living contradictions. I mean, we always live those contradictions. So I'm just wondering, going back to my first question when he says, no, I'm a man. But then he says, I have to keep my femininity at bay to act like a woman. Would I love Helen if she were a man? Who's to say she isn't, for instance? But then also, if the women playing female roles in Jatra are hideous, what's going to happen next? Like, what's going to happen now? What's the next stage in this journey? Actually, just one little thing there. I'm not sure how helpful this is, but something simple like the fact that there has been actually a kind of soap operization of Jatra, right? So when you had famous male actors performing, and then you had the famous female actors performing, the understanding in the same context as all our TV programmers assume that certain kinds of entertainment will get them TRPs. Right. So you assumed also at a particular time that the female who is now legitimately allowed to act, there was also this problem of women becoming actors. So therefore it became like a natural thing to have a film heroine and a Bengali male film hero, so to speak, both shifting to Jatra to attract larger audiences. So there was that whole commercial thing too. Whereas preserving in other parts of, it's like the other traditions that you brought up, maybe you preserve things a lot more. So that could also have been the thing. Also the passing on of the tradition, where are the female impersonators? Because one feeds off the other. There aren't enough jobs, so to speak, or enough in the fact that he was making the kind of livelihood he was trying to make as Shritala for 40 nights a week at 80 rupees a shot. So I think there's lots of factors. And can I just that's great, thank you. But I just wanted to add something to that, which is that, so it seems to be that in the realm of divinity, you're allowed to cross gender. So you can be a man playing a goddess, and that's still fine. But if you're a man playing Kaikai or whoever it is, then that suddenly you need to bring Anaparna Sen or whoever it is into Jatra to perform. Is that what is going on? Well, no. For example, I know that he says this often, which is that when he's performing Sitala, it is a professional, desperately economical need to do that 3-hour performance on that street corner. No, not for him, I mean the audience. No, I'm saying that. The transformations that happen
do not happen to him. They happen only to the audience. His entire winking at the camera and all the rest of it, he's going there because for his stage manager or company owner who's put up the program, he needs to collect that 600 or 800, 1200, none of which he gets to see. So the transform is happening to the audience. The audience forgets he's a man and an actor. That's the... Right. So they are kind of sorting out their divinity stroke, whatever. Yeah. To him, it doesn't matter. It's one more acting challenge to, do it. Exactly. I mean, I was talking about the audience. So the audience seems to allow this This kind transformation of when it's, transformation when it's divinity, but somehow when it's human beings who you might be sleeping with or sitting next to, then somehow that seems to be adhering to a barrier of verisimilitude. I mean, I'm just going to ask him this question, but I think for me this is also a question, and this kind of irony of respectability with Jatra, that yes, there has been a kind of soap operization of Jatra Pala and sort of more what we think of mainstream kind of folks are coming into it, but it's still not seen as this kind of, it's still not seen as something that an E-rated actor would do. And that for many of us who come from more genteel kind of backgrounds, come from certain pockets, neighborhoods in Calcutta, it would still be sneered at and would probably not be, or is that not true anymore? Do you think there has been a more It's a mainstream? little of both in the sense that there was a phase when the money was such a draw that, if it didn't matter, you just switched over and you had a following in. But you're also true that some of that is now faded because the content has become very, very, crass, diluted, non-mythological. So in that context, stuff you see on TV is translated into the glitter of a live touch and feel kind of performance. But you would have a different take on it. Chapal, Madhavi is asking, জিজ্ঞেস করছেন যে এই যে তুমি বলছো একটা প্রজন্ম বদলে গেল, কিন্তু আবার তো তুমি বলছো যে এখন যারা যুব প্রজন্ম তাদের মধ্যে অনেকে তোমাকে স্টেজে ওই রকম দেখতে, তো একভাবে আবার সেই প্রজন্মটা তো ফিরে এসেছে, তাই না? তো এটা নিয়ে তোমার কি মনে হয়? দ্বিতীয়ত এই যে প্রজন্ম বদলানো, এটা তো অন্যান্য ধরো প্রদেশেও বদলেছে, যেখানে কথাকালি হয়, যেখানে একশো গান হয়। বাংলায় তোমার কি মনে হয় যে পশ্চিমবঙ্গে কিছু একটা স্পেসিফিক একটা আলাদা কিছু হয়েছিল যে কারণে পশ্চিমবঙ্গে ধারাটা অন্যরকম? ওনার শেষ প্রশ্ন, এই যে যারা পুরুষরা যারা মহিলা চরিত্রে অভিনয় করেন, তারপরে মহিলারা মহিলা চরিত্রে অভিনয় করছেন, তারপরে তুমি বলছো যে তাদের মধ্যে অনেকেই ভালো অভিনয় করছেন না, তোমার ভালো লাগছে না, এর পরে কি তুমি এর পরে কি দেখছো? এর পরে স্টেজটা কি হতে পারে যাত্রায়? মানে যাত্রার কি অবস্থা এখন? আর আপনার মতন তো ছেলেরা কিছু করছে না এখন, নতুন ছেলেরা তৈরি হচ্ছে না। নতুন ছেলে তৈরি হচ্ছে না, আছে অনেক ছেলে, আমাকে অনেকেই বলে আমাকে একটু শিখিয়ে দাও। আমি কি শেখাবো? দেখ, কতগুলো জিনিস আছে শেখানো যায় না, যেমন ভলিউম কন্ট্রোল, এবং অভিনয় করতে করতে বা গান গাইতে গাইতে এই যে আমরা একভাবে কথা বলে যাই, দমকে চুরি করতে হয়, সেই দম চুরি দর্শক বুঝতে পারবে না, কিন্তু আমি বুঝতে পারবো। বড় বড় খেয়াল যারা গান, ঠুমরি গান যারা গান, দম চুরি করেই তাদের গান করতে হয়। তারা অত বড় করে টান, তারা না আর অত বড় করে টান তারা টানতে পারতেন না, তারা নিজেরাই বলেছেন তাদের সাক্ষাৎকারে। তা আজকের ছেলেরা আছে, কিছু কিছু ছেলে আমার জানাশোনা আছে, তারা আমার কাছে আসে, বলে যে অভিনয়, আমি ঠিক আছে অভিনয় করে, তুই বলো না, এই ডায়লগটা বলো, কিন্তু হয় না, আমি এটা তো হচ্ছে না। অথচ তারা মনে করে, এবং তারা এখন তো আমি অফ হয়ে গেছি, তারা বলে একটা কথা, যেটা কথাটা শুনে আমার খুব হাসি পায়, বলে যে আমি হচ্ছে চপল রানীর উত্তরসূরি। উত্তরসূরি তার মানে, উত্তরসূরি মানে চপল রানীর, সে এই বাংলা মানেটা আমি বুঝতে পারি না, উত্তরসূরি মানেটা কি। আজ পর্যন্ত যদি সত্যিই আমি আমার নিজের কথা, আমাকে ক্ষমা করবেন, আমি
নিজের প্রশংসা করছি না। আজকে সত্যিই যদি চপল রানীর এতটাই নাম হয়ে থাকে, পুরুষ হয়ে নারী চরিত্রে অভিনয় করে এবং আদার্স অনেক কিছু থাকা সত্ত্বেও, তাহলে উত্তরসূরি হয় না। উত্তরসূরি বলে কোনো কথাই হয় না। আজ লতাজির উত্তরসূরিকে কেউ হতে পারবে? কেউ পারবে না। আজ যত জন হব হয়ে গেছেন, উত্তরসূরি কি হয়? উত্তম কুমারে হয়নি। এমনকি আরো অনেক বড় বড় আছেন সবাই, তাদের মতো হয় না। যা হয় একটাই হয়, 100 বছরে একটাই হয়। শ্রী রামকৃষ্ণ দেবের উত্তরসূরি কি কেউ হয়েছেন? শ্রী মা সারদা দেবীর কোন উত্তরসূরি হয়েছেন? স্বামী বিবেকানন্দ স্বামীজি মহারাজজির কোন উত্তরসূরি কি হয়েছেন? অথচ তিনি বলেছিলেন, আমি যদি আর একটা বিবেকানন্দর মতন, আমার মতন কাউকে পেতাম, তাহলে ভারতকে অন্যরকম করে। তাই আমি আমার মতন যদি আরো কাউকে একজনকে পেতাম, এই যে আমি একজন ফিমেল অভিনয় করি, আছে, তার সবই আছে, রূপ আছে, সব আছে, কিন্তু কণ্ঠ খুব পেয়ারা, কণ্ঠ নেই, অভিনয় ক্ষমতা নেই। হ্যাঁ, আমার যে কতটা আছে তা আমি নিজে জানি না, কিন্তু তার অভিনয়ের ক্ষমতা নেই। আছে রঞ্জন বলে একটি ছেলে, খুব ভালো অভিনয়, মানে মা অভিনয় মানে মেকআপ করলে মানে কেউ অসম্ভব ব্যাপার। রিসেন্টলি মৃদঙ্গ বলে একটা বই করেছিলাম আমরা, ও তাতে অভিনয় করেছিল, রাজা সেন করেছিলেন ওই করে, সৈয়দ মোস্তফা সিরাজের লেখা ছোকরা, মানে সেই দল, সেই দলেতে সব ছেলেদের বলে ছোকরা, তারা 11 বছর বয়স অব্দি ওই মেয়ে সেটি নাচ গান সব কিছু করে এবং দলপতি হচ্ছে তাদের সব। নিজের স্ত্রীকে ছেড়ে কিন্তু তাকে নিয়ে চাঁদের আলোয় শুয়ে থাকে, আর স্ত্রী ঘরের মধ্যে গজগজ গজগজ করে যে তার মধ্যে তুমি কি পেয়েছো, যে ওই একটা ছোঁড়া নিয়ে তুমি শুয়ে আছো। এইরকম ধরনের ওই বই সৈয়দ নসরের ওই ছোকরাদের এটা দিল। যেমন মালদায় আছে ডমনি, ডমনি নাচের দলের মেয়ে, আমি একটা ওইরকম চরিত্র করি, সুন্দর বিবির পালা, ওই ডমনি নাচে সে পুরুষ, ডমনি নাচতো, তারপর বয়স হয়ে যাবার পর আর তার কোনো কিছু গতি নেই, ওই লোকের বাড়ি কাজ করে এই করে এইভাবেই চলে। তা আমি প্রশ্নটা হারিয়ে ফেললাম, কি প্রশ্নটা করেছেন আপনি? বলছেন যে এখন যাত্রার কি হাল এবং এর পরে তুমি কি? যাত্রার হাল জানি না, তবে এইখানেই একটি ভদ্রলোক আছেন, তিনি একটা নাটক লিখেছেন, ভদ্রলোকের নাম এই কদিন আগে আমি দিল্লিতে অভিনয় করে গেছি, 8ই এপ্রিল, কি নাম, অঞ্জন কাঞ্জিলাল বোধহয়, হ্যাঁ, ও একটা যাত্রা নাটক লিখেছে, যাত্রা শেষ সন্ধ্যা। এবং সত্যিই মনে হয় তাই, যদিও সন্ধ্যা শেষ হয় না, তারপরে তিনি আবার সন্ধে হয়। তবে আমি সেদিনকে যাত্রা দলের একটা কোনো কিছু উৎসবে আমি গিয়েছিলাম। এখন আমি একটা কথা বলে ফেলেছিলাম, মুখ ফসকে বেরিয়ে গেছে আমার কথাটা, যে যা দেখছে যাত্রার অবস্থা, ব্রজেনবাবু বলে গেছিলেন যাত্রার গঙ্গা যাত্রা, আমার মনে হচ্ছে তাই। এই কথাটা নিয়ে খুব আলোড়ন হয়ে গেছিল, আমি বিতর্কিত হয়ে পড়েছিলাম। আমি কোনো রকম ভাবে সেখান থেকে ওটা শেষ হয়ে যাবার পর আমি চলে এসেছিলাম। আমি তো হতে পারে, কিন্তু আমি সত্যিই বলছি যাত্রার গঙ্গা যাত্রা হয়ে গেছে, আর কিছু নেই, আর কিছু নেই। আমি জানি না আপনাদের প্রশ্নের সব উত্তর আমি ঠিক দিতে পারলাম না, আমি মূর্খ মানুষ, আপনাদের মতো আমি শিক্ষিত নই। এই তোমাকে সাহসে পাওয়ার করে আচ্ছা, ওকে অনুবাদ করতে Chapalda says, are there others like him? Are there people now who are? And he says, yes, there are a group of young men who look up to him, who come to him and say, teach us acting, teach us what you know. And he says, but how can I teach you? Some of you don't know acting, some of you don't know voice, intonation, modulation. He speaks about this one one young man called Ranjan,
who has recently acted in a Bengali film. And he says, and he speaks about other kind of young men who come up to him and say, I am your protege, I am your follower. And he says, I don't understand this. If I am this famous, if I am known for playing women characters while being a man, then how can I have a protege? How can I have followers? How can I have somebody who will take after me? Because and he names famous artists, and he says, do these people have, did did Ramakrishna or Sharada or any of them have kind of people who took after them? They didn't, and they were one, and sort of the one and only. He ends by saying he had come to Delhi earlier this month to perform at a Jatra, at a theatre festival. And he says this was a play that was called The Last Dusk of Jatra, Jatra Sheshon. And he says, I know that there is no last dusk or evening because the next day comes, but he says, what I saw there, it really made me think that there's nothing left in Jatra, that it's over. Ganga Jatra, which is kind of the last journey. And he says, I from what I see, and I might be wrong, and he says that I am not as educated as everybody here, so I might be not answering these questions correctly, but from what I have seen, there's nothing left. There's very little kind of left, and it's over. আমার মনের মধ্যে চলে গেছিল যে যাত্রা সন্ধ্যেবেলাতেই হয়, অবশ্য সকালবেলা তো হয়, শেষ সন্ধ্যা, শেষ যাত্রা শেষ একটা। তো আমি তুমি এরকম নাম দিয়েছো যাত্রা দলের লোকেরা, কিন্তু তোমাকে খুব পিটবে, তোমাকে খুব মানে আর কি কেয়ার করবে আর কি, নানা রকম কথা বলবে। অবশ্য যাত্রা তার কিছু এসে যায় না, আমারও কিছু এসে যায় না, কারণ আমি যাত্রা হ্যাঁ একদিন আমি করেছিলাম, আমি সামনের দিকে চলি আর পেছন দিকে ফিরে তাকাই না, আমার না মানে না, হ্যাঁ মানে হ্যাঁ। কেন যাত্রাটা আমি চোখে জল ফেলতে ফেলতে চলে এসেছি। 24টা বছর 20টা বছর একজন অভিনেতা অভিনয় না করে যে কি ব্যাপার থাকতে পারে, সে যে যার হয়েছে সেই জানে। আবার কিন্তু সেই যে মাটিতে পড়ে লোক, আমাদের বাংলা একটা কথা আছে, ওঠে সেই মাটি ধরে। আমি যদি পড়ে যাই ওই মাটিটা ধরেই উঠবো, এও ঠিক তাই হলো আমার জীবনে। মাটিতেই পড়লাম, মাটি থেকেই উঠলাম, অবশ্যই সাহায্য নিয়েই। একজন উপলক্ষ তো হয়, সেই উপলক্ষে সাহায্য নিয়েই আমি উঠলাম। তবে যাত্রা শেষ সন্ধ্যা এটাতে বটে। তবে আমি থিয়েটারে যেটা ফিল করলাম, যাত্রাটারে যে দুটো গ্রুপে আমি অভিনয় করেছি, অনেক ভালো ভালো, তাও ও শেষ হয়ে যাচ্ছে, থিয়েটারও শেষ হয়ে যাচ্ছে, থিয়েটার আর নেই, সবই শেষ হয়ে যাচ্ছে। এই জিনিসটা নাট্য এটা শেষ হয়ে যাচ্ছে নাটকটা, কিন্তু কোনো কোনো প্রভিন্সে কিন্তু খুবই ভালো আছে। আমি শুনেছি কারো কারোর মুখে, তাহলে মণিপুরের ওই যাত্রা কি করে অত ভালো হলো, অথচ সব ছেলেরাই অভিনয় করতো, মেয়ে ছেলে। তাদের টেক আপ করতে পারলো, আমাদের বাংলার চিতপুরে সেটা হলো না। তাদের নাকি বুকে লাগে প্রাণনাথ বলে যদি সেই প্রিয়তমাকে জড়িয়ে ধরে, প্রিয়তমের বুক যেন নাকি ফেটে যায়, কি না তার বুকে ইট কাঠ ইয়ে করে সে নারী শেষে। কি বিকট একটা ভাবনা, চিন্তা করে কথা বলে, হ্যাঁ, এবং সেটা বেশ র্যালিশ করে উপভোগ করা হয়। হয় যাত্রা তো আমি ছোট করছি না, কেন নুন তো খেয়েছি না। যাত্রা শিক্ষিত লোক কেউ নেই। একজন শিক্ষিত ছিলেন মাখনলাল নট্ট, বিদ্যাসাগর কলেজে পড়েছিলেন একমাত্র, উনি যাত্রার মালিক ছিলেন, এবং ওই বিএ ক্লাস অব্দি পড়েছিলেন উনি। আর সব মালিকরা সবই এই আমারই মতো না, শিক্ষাগত যোগ্যতা নেই। আমি যেরকম আপনাদের মধ্যে বসে আছি বকের মতন, আপনারা হাস।
He says, this is one test of my Bengali. He says that he thinks that yes, it is in a way the end of Jatra, and he sort of narrates his own kind of experience and talks about how he had to leave Jatra in tears, and he says only an actor can know the pain of not being able to go back on stage for almost 2 decades, and he says, but you know, this land, this is kind of Bengali idiom, that the ground you fall on, you sort of rise from using the help of the same kind of earth. And he says that this is how I rose back and kind of sort of resurrected myself. And he says maybe this is because, and he says yes, maybe there is some hope left in theatre, but even that is sort of slowly dying. And he says, and I know that there is some hope work that is happening in other provinces, and I've heard of it. And he sort of mentions the Manipuri play that he went and saw. But that, and he says maybe in Bengal we couldn't hold on to it. And maybe it's because of attitudes that made people hurl abuses at me and say, oh, what have you put in your bodice? Is it stone? Is it brick? And this kind of really hideous kind of feelings that we encouraged in Jatra that maybe ultimately led to its demise. Is there time for one kind of Sure. question? Chapal, I want to ask you, sorry, আপনাকে কিছু জিজ্ঞেস করবো। আপনি তথ্যচিত্রে যেটা বলছেন, এই যে একটা পুরুষের মধ্যে সম্পর্ক, এটা সেই সময় বলা হতো না, খুব একটা মান্য ছিল না, লোকে ঠিকভাবে নিত না। এখন কি মান্য? হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করছি। এখন অনেক বেশি লোকে কথা বলে, অনেক বেশি কিছু ক্ষেত্রে অ্যাটলিস্ট লোকে হয়তো মেনে নিয়েছে। তো আপনার, আমি জাস্ট একবার প্রশ্নটা অনুবাদ করে দেব। In the film, Chapal talks about relationships between two men and how it was not accepted, at that time it was talked about in hushed tones. I'm asking today, there is kind of a broader conversation about it, and is there greater acceptance? What does he think? যে আপনার কি মনে হয় যে এখন বেশি মান্য, এখন কথাবার্তা তো বেশি হয় হোমোসেক্সুয়ালিটি সম্বন্ধে? এখন অনেক কিছুই হয় আমাদের সময়, তবে আমাকে খুব একটা বেশি প্রতিকূল অবস্থায় পড়তে হয়নি। আমি বেরিয়ে গেছি দিয়ে, আর খুব একটা অসুবিধার মধ্যে আমি পড়িনি। আর এটা নিয়ে আমি ঠিক অতটা চিন্তিতও নই, আর খুবই মানে এটাকে আমি কোনো ইয়েও করি না, কেননা বয়সের কালে নানান রকম কিছু হয়ই, তাই সেটা চিরাচরিত থাকতে পারে না, আমি সেইটাই মনে করি। এই হয়েই থাকে, এটা হয়েই থাকে, হতেই পারে দু ক্ষেত্রেই, মেয়েদের ক্ষেত্রেও কি ছেলেদের ক্ষেত্রেও কি, দু ক্ষেত্রে এটা হয়েই থাকে, ওটা কিছু না, কেটে যায়, আবার কোনো অসুবিধা থাকে না, হতেই পারে। He says it doesn't, this is not something, one aspect of his life that he didn't think about much, of that various things happen, where people feel various things, both men feel, women feel, and various things happen when they're of age, and that it sort of passes and goes away, and that it's not something that neither stays with you nor is something that one thinks about much. So whether there is or isn't broader kind of conversation is not not a big deal, so as to say. Should we? No. Would you want to? Yeah, maybe one question. Yeah. This is not a question. I just wanted to add on more information, since Prof is talking mostly about the Manipuri Jatra that he has said. And I wish I could speak fluently in Bangla the way I understand. Let me start by giving a brief intro about myself. I am Nikki Chandam. I was born and brought up in Manipur. And I am in Delhi for more than a decade now, and I am in theatre. I collect folk story from different parts of the world and bring it on stage, adapted according to today's time. So the Jatra that is practiced in Manipur,
I believe that came from Bengal. Because in the 18th century, the Bengali Gaudiya Vaishnavism came to Manipur, and during that time it was made a state religion, and the entire state of Manipur, the culture, custom, everything has been imposed, like the Bengali thing. So it happened, a major change happened. The Jatrawali that is practiced in Manipur is called Sumangila. Sumang means courtyard, Lila, play. But it is not folk, it is modern. So all the stories are based on socio-political systems and all about. And the fascinating thing about that that Jatra is that each and every character is played by male. Even the singers, the singers will be singing in both male and female voices. And in the film we talk about how someone approached him, when thinking him to be a woman. So I've heard from stories of Jatrawalis, actors, who said that when they were performing in Mumbai, this aged couple came to them, to the actor who was, acting as a female, and asked her hand for their son. So it was quite difficult for the actor to convince them that, okay, I am male, I am not a female. So such kind of stories happen. But ironically, the way things have happened, and unfortunately what things have happened to Jyotilda, those actors in Manipur who are playing female role, the society never, looks them or talks badly about them. They are respected highly as artists. And some of them, they are gender square this thing, and some of them are male, just acting, impersonating as female. One more thing is that those actors, when they walk in public, you will not be able to differentiate them whether they are male or female. I mean, they are more feminine than I am, and they are more beautiful. I mean, when you look at them, their hair is beautiful. They have those female characters, and why I understand why he is so much in awe of the Lila that he saw, the play that he saw with Manipuri, because the actors are revered and audience put them on a pedestal, and they have fan following of those actors in Manipur. So I thought that I just wanted to share. চপলদা তুমি যে মণিপুরি যাত্রা যে পালাটা দেখেছিলে সেটা সম্বন্ধে উনি বলছেন যে ওনার মনে হয় মণিপুরে এই যাত্রা পালাটা পশ্চিমবঙ্গ বাংলা থেকে গৌড়ীয় যখন বৈষ্ণবিজম যায় মণিপুরে তার সাথে এসেছিল ঊনবিংশ শতাব্দীতে, এবং উনি বলছেন যে ওই যে যাত্রাপালা ওখানে যে যাত্রাটা হয়, যে প্লেগুলো হয়, সেগুলো কিন্তু লোক সংস্কৃতি নয়, সেগুলো অনেক সামাজিক মডার্ন বিষয়ের উপর। কিন্তু একটা বড় যে একটা তফাৎ সেটা উনি বলছেন যে সেখানে যে পুরুষরা মহিলা চরিত্রে অভিনয় করেন তাদেরকে খুব সম্মান করা হয়, তাদেরকে যারা দর্শকরা থাকেন তারা খুবই তাদেরকে আদরের সাথে কথা বলেন, তাদের সম্মান করেন, এবং উনি বলছেন যে তারা যখন সর্বসমক্ষে পাবলিকে তারা যখন বেরোন তারা অপরূপ সুন্দরী, এবং সবাই পুরুষ, এবং ওই যাত্রায় যারা বাজনাদা তারাও পুরুষ, সমস্ত চরিত্র পুরুষ রাই করেন, ছেলেরাই করেন, এবং তারা যখন মানে পাবলিকে বেরোন তখন বা রাস্তা দিয়ে হেঁটে যান তখন বোঝাই যায় না, মানে কেউ একজন থার্ড পার্সন বলতেই পারবে না, বুঝতেই পারবে না যে তারা পুরুষ না মহিলা। উনি এরকম একটা ঘটনা বলছেন, যখন তারা বম্বেতে গিয়ে তারা পারফর্ম করেছিলেন একটা, এবং একজন বয়স্ক দম্পতি এসে তারপরে তাদেরকে বলছেন যে আমার ছেলের বিয়ের জন্য যদি আপনি আসেন, তো আর কি খুব অনেক আর কি কষ্টের সাথে তারপরে তাদেরকে বোঝানো যে না না এটা পুরুষ মহিলা নয়। I have a question. You said in the film that you got upset at some point because you could only perform for 1 hour in a 3-hour play, and that wasn't enough. And then you complained, and you were heard, which is really wonderful. All actresses would be jealous of that a play was written for you, so you could play KK, and you had a big, long 3-hour part.
did that happen very often, and was that a trend, and are these scripts available, are they printed, these scripts? চপলদানি জিজ্ঞেস করছেন যে তুমি ফিল্ম চলচ্চিত্রে একটা জায়গায় বলেছো যে একটা 3 ঘন্টার যাত্রাপালায় তোমার পার্টটা শুধু 1 ঘন্টা ছিল বলে তুমি রেগে গেছিলে। তো এবং উনি বলছেন যে যে কোনো অভিনেত্রীর এটা স্বপ্ন যে তার জন্য চরিত্র লেখা হবে, তার জন্য যাত্রাপালা লেখা হবে, যেমন তোমার জন্য লেখা হয়েছিল। তো উনি জিজ্ঞেস করছেন দুটো প্রশ্ন ওনার। একটা হচ্ছে যে এইরকম তোমার জন্য এক্সক্লুসিভ তোমার জন্য যাত্রা লেখা, তোমার জন্য পার্ট লেখা, এটা কি একটা ট্রেন্ড হয়ে গেছিল, এটা কি অনেকে করেছেন, এরকম কি অনেক এরকম আছে, এবং তার যে স্ক্রিপ্টগুলো সেই স্ক্রিপ্টগুলো কি এখনো আছে? স্ক্রিপ্টগুলো আছে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে এরকম হয়েছে যেমন যাত্রায় ছবি রানী, যা স্থলাভিষিক্ত আমি ছিলাম, হয়েছিলাম, তা আমাদের নিয়ে কিন্তু নাটক লেখা হতো, মেন চরিত্রটা আমাকে নিয়ে তো হয়েছে, ছবিটাকে নিয়েও হয়েছে। বাবলি রানী বলে একজন ছিল যার নাম হচ্ছে প্রকৃতিশ ভট্টাচার্য, তাকে নিয়েও হয়েছে। আদার্স আর যারা সব আগেকার ছিলেন তাদের কথা আমি ঠিক বলতে পারবো না। এবং লাস্টে আমাকে নিয়ে একটা লেখা হয়েছিল বই, ওই ম্যাক্সিম গোর্কির যে মা, ওই মায়ের চরিত্র নিয়ে লেখা হয়েছিল সিপাহী বিদ্রোহীর ঘটনায়, এবং সেই চরিত্রটা যাত্রার মধ্যে এত সুন্দরভাবে মানে করা হয়েছিল, প্রবেশ করিয়ে দেওয়া হয়েছিল যে দর্শক বুঝতে পারত না। কিন্তু আমরা তো জানি ম্যাক্সিম গোর্কির মা কি, হ্যাঁ, যেমন জালিয়ানওয়ালাবাগে মাহিন্দার কাউরের বিরাট একটা অবদান আছে, আমি করেছি সেই মাহিন্দার কাউর, হ্যাঁ, মহেন্দ্র কাউরের বিরাট অবদান আছে জালিয়ানওয়ালাবাগে। তো এই যে সমস্ত আমাদের জন্য কিন্তু ওই সব পাঠগুলি লেখা হচ্ছে যেগুলো স্মরণযোগ্য এবং মানে চিহ্নিত, বিশেষ চিহ্নিত, এবং লেখা হতো তা এই সেটা। He says he doesn't know whether the scripts exist, but that yes, there was a trend of writing plays and characters exclusively for kind of marquee performances. He says Chobi Rani and Babli Rani. Chobi Rani is somebody that he followed onto the stage, and somebody who was very, very famous in the years preceding Chapal Rani's kind of performance. And he says that for all of these people, special kind of plays and acts and kind of performances would be written where they would be given the kind of lead titular role. He talks about how he remembers one incident, one kind of play where this is a play about the Sepoy Mutiny, but where a special character was introduced which was modelled on Maxim Gorky's mother. And it was introduced in this kind of way in which the audience would not discern that this is based on some foreign character, but he said, but I knew. And he says that this, and even in plays on Jallianwala Bagh, where he would play these strong kind of lead characters, and he says that that was common, that it happened on many, many occasions that plays were written, characters were written exclusively for him. Thank you, Chapalda. Thank you, Dhrubo, so wonderfully for Thank you, translating. Thank you.